সালাম আলাইকুম ম্যাম। ম্যাম আপনি লাইভে চলে আসছেন? ওয়ালাইকুম আসসালাম। এখন আমি কি শেয়ার স্ক্রিন দিব? জি ম্যাম। আমি কি শুরু করব? জি ম্যাম, আপনি শুরু করতে পারেন। Assalamu alaikum. Hello everyone. Welcome back to my class at Axis Medical School. I am Dr. Farida Yasmin, Associate Professor of Pathology. আমি প্রথমে অ্যাক্সিস মেডিকেল স্কুল যারা অর্গানাইজ করছে তাদেরকে আমার ধন্যবাদ জানাচ্ছি যে এই অনলাইন প্ল্যাটফর্মে আমাকে পার্টিসিপেট করার জন্য। আমি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ক্লাসে অনেকদিন ধৈর্যের সাথে অ্যাটেন্ড করছে, তো তাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো গত কয়েকটি ক্লাসে আমি একটা ইম্পর্টেন্ট সিস্টেম লিভার প্যাথোলজি সেটা নিয়ে আমি ডিসকাস করছিলাম। তো আজকে আমি সেই লিভার প্যাথোলজি ক্লাসের তৃতীয় ক্লাসে এসেছি। এর আগে আমি লিভারের হিস্টোলজি এবং ভাইরাল হেপাটাইটিস এই দুটো টপিক নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিজিজ, যেটা সারা ওয়ার্ল্ডেই একটা গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ হিসেবে পরিগণিত, সেই ডিজিজগুলো হচ্ছে অ্যালকোহলিক লিভার ডিজিজ এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। তো এই ডিজিজগুলো নিয়ে আলোচনা করতে গেলে আসলে এর যেমন বেসিক মেকানিজম অফ ডিজিজ, যেমন প্যাথোজেনেসিস, ইটিওলজি, হিস্টোমরফোলজিক্যাল এবং গ্রস মরফোলজিক্যাল প্যাটার্ন, এবং এর সাথে যদি আমরা ক্লিনিক্যাল প্যারামিটারগুলো অ্যাড করি তাহলে বিশাল একটা আলোচনা সাপেক্ষ এই টপিকগুলো। তো আমি এত আলোচনা তো অল্প সময়ে করা আসলে সকলের জন্য একটু শুনতে ধৈর্যের ব্যাপার। তো সেই জন্য আমি শুধু অ্যালকোহলিক ডিজিজ এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এই দুটা ডিজিজের প্যাথোজেনেসিস সম্পর্কেই আজকে বিশেষভাবে আলোচনা করব। সেই সাথে একটু হিস্টোমরফোলজিক্যাল প্যাটার্নটাও একটু আলোচনা করব। আমি পরবর্তীতে যদি ইন্টারেস্ট থাকে কারো, তাহলে এর সাথে আমরা লিভার ফাংশন টেস্ট এই জিনিসটা নিয়ে আমরা পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব। আমি ক্লাসের শুরুতে আরেকটা কথা বলে রাখি, লিভার প্যাথোলজি ক্লাস শুরু করার পরে আমার কাছে বেশ কিছু রিকোয়েস্ট এসেছে যে লিভার বায়োপসি ইন্টারপ্রিটেশন এই ক্লাসটা নেওয়ার জন্য। তো এই লিভার বায়োপসি ইন্টারপ্রিটেশন এই টপিকটা আসলে আন্ডার গ্রাজুয়েট যারা, বিশেষ করে এমবিবিএস লেভেলে বা বিশেষ করে প্রফ পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। তো এটা সাধারণত পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো যদি তারপরেও অনেক বেশি রিকোয়েস্ট আসে বা অনেকেই চায় যে ক্লাসটা হোক, তাহলে আমাকে একটু কমেন্ট করলে আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে লিভার বায়োপসি ইন্টারপ্রিটেশন এই জিনিসটার উপরে আলোচনা করব। এছাড়া আমি লিভারের অন্যান্য, যেমন লিভারের স্পেস অকুপাইং লিশন এই ডিজিজটা নিয়েও একটা ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসের যে টপিকগুলো অ্যালকোহলিক লিভার ডিজিজ এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এই দুটো জিনিস নিয়ে আমি কেন আলোচনা করতে চাই, তার প্রধান কারণ হচ্ছে কি যে আমরা যদি ওয়ার্ল্ড ইনসিডেন্স এবং প্রিভিলেন্সের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে প্রায় 2.3 বিলিয়ন পিপল সারা ওয়ার্ল্ডে অ্যালকোহল কনজিউম করছে, এবং এর ডেথ রেট অনেক বেশি হাই। সিরোসিস পেশেন্টের যে ডেথ রেট তার প্রায় 50%ই অ্যালকোহলের কারণেই হয়ে থাকে, এবং এই অ্যালকোহল অ্যাবিউজ এটা প্রায় মোর দেন 200 ডিজিজের একটা কারণ, বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, করোনারি আর্টারি ডিজিজ, সেরিব্রোভাস্কুলার ডিজিজ, এরকম অনেকগুলা ডিজিজের সাথে এই অ্যালকোহল কনজাম্পশনটা রিলেটেড থাকে। তো সেই অ্যালকোহল কিভাবে আমাদের লিভারকে ক্ষতি করে সেটাই আজকে আমার মূল আলোচনার বিষয়। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যারা অ্যালকোহল কনজিউম করে না ওয়ার্ল্ডের যেসব পিপল, তাদের ক্ষেত্রে দেখা যায় ফ্যাটি লিভার ডিজিজ এটা একটা অত্যন্ত কমন এবং গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ। ওয়ার্ল্ডে বলা হচ্ছে প্রায় 30% পপুলেশনই এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে আক্রান্ত, এবং এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার থেকে পরবর্তীতে লিভার সিরোসিস এবং হেপাটোসেলুলার কার্সিনোমার রেটও অনেকটাই বেশি। তো সেই জন্য এই দুটা জিনিসের কেন আমি একসাথে আলোচনা করছি, কারণ এদের হিস্টোমরফোলজিক্যাল প্যাটার্ন প্রায় একই রকমের।
তো শুধু প্যাথোজেনেসিসে একটু ভিন্নতা আছে, তো সে কারণে আমি এই দুটো ডিজিজের শুধু বেসিক মেকানিজম অফ ডিজিজ, দ্যাট ইজ প্যাথোজেনেসিস এবং হিস্টোমরফোলজিক্যাল প্যাটার্ন, এই দুটাই আজকে আমার আলোচ্য বিষয়। তো আসো ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমে আসি যে এই যে আমি বলেছি সারা ওয়ার্ল্ডে প্রায় 2.3 বিলিয়ন পিপল অ্যালকোহল কনজাম্পশন করে, এবং এদের ভিতরে যেই ডিজিজগুলো অনেকগুলো মোর দেন 200 ডিজিজ এই অ্যালকোহলের কারণে বডিতে এফেক্টেড আক্রান্ত করতে হয়, তার ভিতরে লিভারে যে ডিজিজগুলো করে সেগুলো হচ্ছে ফ্যাটি লিভার, অ্যালকোহলিক হেপাটাইটিস এবং অ্যালকোহলিক সিরোসিস। অর্থাৎ অ্যালকোহল প্রথমে শুধু লিভারে ফ্যাটি লিভার বা যেটাকে আমরা স্টিয়াটোসিস বলে থাকি, পরবর্তীতে সেখান থেকে ইনফ্লামেশন হয়ে হেপাটাইটিস এবং এর লং টার্ম সিকুয়ালি হিসেবে সিরোসিস ডেভেলপ করতে পারে। তো কতটুকু অ্যালকোহল একটা মানুষ কনজিউম করলে তার কোনো হেপাটাইটিস বা স্টিয়াটোসিস হবে না, সেটার একটা লিমিট আছে। সেটা হচ্ছে যে লেস দেন 4 ইউনিট পার উইক। মহিলাদের ক্ষেত্রে যদি এই পরিমাণ অ্যালকোহল কেউ কনজিউম করে, তো তাহলে তার কোনো স্টিয়াটোসিস ডেভেলপ করার সম্ভাবনা কম থাকে। আর যদি পুরুষ লোকদের বেলায় এই লেস দেন 21 ইউনিট পার উইক যদি কেউ অ্যালকোহল নেয় বা ড্রিঙ্ক করে, তাহলে তার হেপাটাইটিস বা স্টিয়াটোসিস হওয়ার সম্ভাবনা কম থাকে। এখানে ইউনিট বলতে 1 ইউনিট মানে 8 গ্রাম অ্যালকোহলের কথা বলা হচ্ছে। তো ইদানিং এই অ্যালকোহল পরিমাণের আরেকটা প্যারামিটার যেটা বেশি স্বীকৃত, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ড্রিঙ্ক। এখানে বলা হচ্ছে কি যে একটা মানুষ যদি দিনে 4 থেকে 5 বার বেশি স্ট্যান্ডার্ড ড্রিঙ্ক নিয়ে থাকে, তাহলে তার লিভারের স্টিয়াটোসিসের সম্ভাবনা বেড়ে যায়। তো এখানে স্ট্যান্ডার্ড ড্রিঙ্ক বলতে বলা হচ্ছে কি যে পরিমাণ ড্রিঙ্কে 14 গ্রাম বা 14 গ্রাম পিওর অ্যালকোহল থাকে, সে পরিমাণ ড্রিঙ্ককে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ড্রিঙ্ক। এখন কেউ যদি দিনে 4 থেকে 5টার বেশি স্ট্যান্ডার্ড ড্রিঙ্ক কনজিউম করে, তাহলেই তার ফ্যাটি লিভার থেকে হেপাটাইটিস এবং সে যদি অনেকদিন যাবত এরকম অ্যালকোহল বেভারেজ নিতে থাকে, তাহলে তার সিরোসিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো এখানে বলা হচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে 40 to 80 গ্রাম পার ডে ইথানল যদি কেউ কনজিউম করে, তাহলেই তার ফ্যাটি লিভার হতে পারে। আর মহিলাদের ক্ষেত্রে এই পরিমাণটা অনেক কম, 20 to 40 গ্রাম পার ডে ইজ এনাফ ফর ডেভেলপ ফ্যাটি লিভার। বিশেষ করে কেউ যদি 10 থেকে 20 বছর যাবত ডেলি 160 গ্রামের বেশি অ্যালকোহলিক বেভারেজ কনজিউম করে, তাহলে তার হেপাটাইটিস এবং সিরোসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন এই ড্রিঙ্কিং প্যাটার্নটা অনেক সময় বিভিন্ন রকমের হতে পারে। কেউ আছে হ্যাবিচুয়াল ড্রিঙ্কার, আবার কেউ আছে বিঞ্জ ড্রিঙ্কার বা ইন্টারমিটেন্ট ড্রিঙ্কার। তো তার উপরেই ডিপেন্ড করবে যে পেশেন্টের স্টিয়াটোসিস, হেপাটাইটিস এবং সিরোসিস হওয়ার কতখানি তার ঝুঁকিতে থাকবে। এখানে ফিমেলদের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক কম পরিমাণ অ্যালকোহলেই এটা লিভার ফ্যাটি লিভার বা স্টিয়াটো হেপাটাইটিস করতে পারে মেলের তুলনায়। এর অনেকগুলো কারণ ধারণা করা হয়। একটা কারণ হচ্ছে কি যে মহিলাদের বডি ওয়াটার পুরুষদের তুলনায় অনেক কম থাকে। অর্থাৎ একই পরিমাণ অ্যালকোহল বেভারেজ কেউ ড্রিঙ্ক করলে ব্লাডে মেলের চাইতে ফিমেলে অ্যালকোহলের কনসেন্ট্রেশনটা বেশি থাকে। তো সে কারণে তার অ্যালকোহলের যে রিস্কগুলো, সেগুলোর প্রবণতা বেশি থাকে। তাছাড়া আরেকটা কারণ হচ্ছে যে আমরা জানি যে অ্যালকোহল সাধারণত হেপাটোসাইটেই মেটাবলিজম হয়। এখানে অক্সিডেশনের মাধ্যমে অ্যালকোহলটা নিউট্রালাইজ হয়। তো দেখা গেছে ফিমেলদের ক্ষেত্রে মেলদের তুলনায় এই অক্সিডেশনের মাত্রাটা অনেক কম থাকে। আরও একটা কারণ হচ্ছে কি যে ফিমেলের ক্ষেত্রে আমরা একটু পরে আলোচনা করব যে গাট লিভার এক্সিস, গাট থেকে যে এন্ডোটক্সিনটা লিভারে এসে টক্সিসিটি ডেভেলপ করে, সেখানে ফিমেলদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোনের কারণে এই গাট পারমিবিলিটিটা বেশি থাকে, এবং সে কারণেই ফিমেলদের ক্ষেত্রে হেপাটোটক্সিসিটিটা অ্যালকোহলে বেশি হয়। মোনোজাইগোটিক টুইন এবং ডাইজাইগোটিক টুইন, এদের ভিতরেও দেখা গেছে যে অ্যালকোহলের রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি। ওবেসিটি এবং ম্যালনিউট্রিশন, বিশেষ করে কোলিন ডিফিশিয়েন্ট ডায়েট যারা নেয়, তাদের ক্ষেত্রে অ্যালকোহলিক কমপ্লিকেশনের রিস্কটা অনেক বেশি থাকে। হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন,
এটা হচ্ছে যে এই ভাইরাস যদি লিভারে আক্রান্ত করে তাহলে তার অ্যালকোহলের যে কমপ্লিকেশন গুলো সেগুলো অনেক বেশি সিভিয়ার থাকে। তো এখন আমি অ্যালকোহলের মেটাবলিজম, যেটা কিনা মেইন সেল হচ্ছে হেপাটোসাইট, তো সেটা সম্পর্কে একটু আলোচনা করব। তো আমরা জানি যে লিভার হচ্ছে আমাদের বডির মূল মেটাবলিক অর্গান। এখানে বডির সব ডাইজেস্টিভ ম্যাটেরিয়াল, নিউট্রিয়েন্টস, এমনকি টক্সিন, ড্রাগস সবকিছুই আমরা লিভারে নিউট্রালাইজ হয়। তো এখানে অ্যালকোহল যদি বেভারেজ কেউ নিয়ে থাকে, সে অ্যালকোহলটাও মেইন যেখানে নিউট্রালাইজ হচ্ছে সেটা হচ্ছে কি হেপাটোসাইট। তো হেপাটোসাইটের ভিতরে কয়েক ধরনের এনজাইম থাকে যারা অ্যালকোহলকে মেটাবলাইজ করে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ, যেটা কিনা সাইটোসলে থাকে। সাইটোক্রোম P450, যেটা হচ্ছে হেপাটোসাইটের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে, এবং অ্যাসিটালডিহাইড 2 অ্যালডিহাইড ডিহাইড্রোজেনেজ 2 এই এনজাইমটা থাকে লিভার সেলের মাইটোকন্ড্রিয়াতে। তো এই যে এবং আরেকটা এনজাইম হচ্ছে ক্যাটালেস, যেটা কিনা পারঅক্সিজমে থাকে। এই প্রত্যেকটা এনজাইমের মাধ্যমেই এই অ্যালকোহলটা এখানে মেটাবলিজম হয়। তো কোন কোন স্টেপে মেটাবলিজম হয় সেটা একটু বলি। ইথানল, যেটা হচ্ছে অ্যালকোহলের মেইন কম্পোনেন্ট, তো সেটা হেপাটোসাইটে ঢুকে এডিএইচ এনজাইম, অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ, এই এনজাইমের মাধ্যমে প্রথমে সেই অ্যাসিটালডিহাইডে কনভার্ট হয়। তো এখানে বুঝতে হবে কি যে অ্যাসিটালডিহাইড এটা হচ্ছে খুবই টক্সিক একটা কম্পাউন্ড, যেটা কিনা হেপাটোটক্সিসিটি করতে পারে এবং এটা বডির জন্য অত্যন্ত ক্ষতিকর। তো এই অ্যাসিটালডিহাইডকে নিউট্রালাইজ করার জন্য এটাকে অক্সিডাইজ করে এটাকে নিউট্রাল কম্পাউন্ডে পরিণত করবে কে? এই যে অ্যাসিটালডিহাইড হাইড্রোলেজ, হাইড্রোলেজ, এই যে ALDH2 এই এনজাইমটা অ্যাসিটালডিহাইডকে অ্যাসিটেটে কনভার্ট করে এবং এই অ্যাসিটেটটা তখন সার্কুলেশনের মাধ্যমে মেটাবলিক পাথওয়ে ইউটিলাইজ হওয়ার জন্য চলে যায়, ব্লাডে চলে যায়। তাহলে এখানে অ্যাসিটালডিহাইডকে নিউট্রালাইজ করে কে? যে অ্যালডিহাইড ডিহাইড্রোজেনেজ, এই এনজাইমটা অ্যাসিটালডিহাইডকে নন টক্সিক অ্যাসিটেটে কনভার্ট করে। এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সাইটোক্রোম P450 এই যে এনজাইমটা থাকে, এই এনজাইমটাও ইথানলকে অ্যাসিটালডিহাইডে কনভার্ট করতে পারে এবং এই প্রক্রিয়ায় কিছু NADPH থেকে NADP তৈরি হয়। তো সাইটোক্রোম P450 হচ্ছে মেইন মেটাবোলাইজিং এনজাইম অফ ইথানল। তো এটা হয় কি, যখন অ্যালকোহল হেপাটোসাইটের ভিতরে থাকে তখন এই সাইটোক্রোম P450, যেটাকে আমরা CYP2E1 বলি, তো এটা অনেক বেশি অক্সিডাইজিং ক্ষমতা এর বেড়ে যায়। তো এর সাধারণত অনেকগুলো ইফেক্ট থাকে ইথানলের উপরে। সেটা হচ্ছে কি যে ইথানলের অক্সিডাইজিং ক্যাপাসিটি বাড়িয়ে দেয়। তো এর ফলে কি হয় যে পেশেন্টের অনেক বেশি একটা মেটাবলিক টলারেন্স তৈরি হয়, যাতে করে প্রথমে সে যে পরিমাণ অ্যালকোহল নিতে ইনটক্সিকেশন হতো, পরবর্তীতে সে অনেক বেশি পরিমাণ অ্যালকোহল খেতে পারে এবং তাতে তার ইনটক্সিকেশন হয়। তো এই জন্যই এই কন্ডিশনটাকে বলা হচ্ছে মেটাবলিক টলারেন্স। তো এই অ্যালকোহল এই সাইটোক্রোম P450 এনজাইমকে আরেকটা জিনিস পরিবর্তন করে, সেটা হচ্ছে কি যে এর অক্সিডেশন ক্ষমতা এত বেড়ে যায় যে অন্যান্য ড্রাগস যেমন অ্যাসিটামিনোফেন, যেটা কিনা অ্যান্টিপাইরেটিক এবং অ্যানালজেসিক, এই ড্রাগটা যখন আমরা লিভারে মেটাবলিজম হওয়ার জন্য আসে, তখন এখানেও সে টক্সিক মেটাবোলাইটে কনভার্ট করে এই সাইটোক্রোম P450 এনজাইমটা। আচ্ছা, আরেকটা এনজাইম হচ্ছে ক্যাটালেস। এই ক্যাটালেস সাধারণত হাইড্রোজেন পারঅক্সাইড থেকে ওয়াটার তৈরি করে, কিন্তু সেও যখন অ্যালকোহল হেপাটোসাইটের ভিতরে থাকে ইথানল, তখন ইথানলকে সেও অক্সিডাইজ করে অ্যাসিটালডিহাইডে কনভার্ট করতে পারে। তো তাহলে আমাদের মেইন সমস্যাটা যেটা হচ্ছে কি যে অ্যাসিটালডিহাইড যখন হেপাটোসাইটের ভিতরে থাকে তখন সে টক্সিসিটি ডেভেলপ করে, কিন্তু অ্যালডিহাইড ডিহাইড্রোজেনেজ এই এনজাইমটা থাকার কারণে মাইটোকন্ড্রিয়াতে অ্যাসিটালডিহাইডটা অ্যাসিটেটে কনভার্ট হয়ে যায় এবং পরবর্তীতে সেটা নিউট্রালাইজ হয়ে সার্কুলেশনে চলে আসে। তো যাতে করে আমরা অ্যাসিটালডিহাইড টক্সিসিটি থেকে বেঁচে থাকতে পারি। তো এখন আসি যে কিভাবে এই ইথানলটা ফ্যাটি লিভার ডেভেলপ করে। এখানে যেটা হয় যে এই যে অ্যাসিটালডিহাইড যে টক্সিক মেটাবোলাইটটা তৈরি হচ্ছে ইথানল থেকে, সেটা কি করে সেলের ভিতরে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এসব মলিকুলের সাথে যোগ হয়ে একটা অ্যাসিটালডিহাইড অ্যাডাক্ট ফর্মেশন করে, যেটা কিনা হেপাটোটক্সিসিটি ডেভেলপ করে।
তো এখানে প্রতিটা স্টেপে আমরা দেখতে পাচ্ছি এনএডিএইচ তৈরি হচ্ছে। হ্যাঁ, এনএডিএইচ তৈরি হচ্ছে, অর্থাৎ এনএডি থেকে এনএডিএইচ এর পরিমাণটা বেশি যাচ্ছে। এখানে এই জিনিসটাকে বলা হচ্ছে রিডক্স পটেনশিয়াল। তো যখন সেলের ভিতরে এনএডির তুলনায় এনএডিএইচ এর পরিমাণটা বেড়ে যায়, তখন দেখা গেছে যে যে এই সেলটাতে ক্যাটাবলিক পাথওয়ের বদলে রিডাকটিভ সিনথেসিস পাথওয়েটা অ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ ফ্যাট সিনথেসিস, ফ্যাট ব্রেকডাউন না হয়ে ফ্যাট সিনথেসিস হবে। এই কারণে অল্টারড রিডক্স পটেনশিয়াল কজেস ইনক্রিজ রিডাকটিভ সিনথেসিস অফ ফ্যাট। এছাড়া এই অ্যালডিহাইড ইথানল মেটাবলিজমের বিভিন্ন স্টেপে প্রচুর পরিমাণে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়, যারা কিনা হেপাটিক স্টিয়াটোসিস এবং স্টিয়াটোহেপাটাইটিসে হেল্প করছে। তো যদি আমরা সামারি করি যে কোন কোন পদ্ধতিতে হেপাটোসাইটে স্টিয়াটোসিস বা ফ্যাটি লিভার হচ্ছে, সেটা যদি আমরা একটু সামারি করে বলি, তাহলে বলতে পারবো যে অনেকগুলো স্টেপ এখানে কাজ করে। যে ইথানল প্রথম যেটা করে, লাইপোজেনেসিসে হেল্প করে। এখানে আমি আগেই বলেছি যে ইথানলের অ্যাক্টিভ কম্পাউন্ড হচ্ছে অ্যাসিটালডিহাইড। এই অ্যাসিটালডিহাইডটা করে কি, যে হেপাটোসাইটে যে লিপিড সিনথেটিক যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো যারা জিনকে অ্যাক্টিভেট করে লাইপোজেনেসিসে, তো সেই ধরনের ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভেট করে লাইপোজেনেসিস করে। লিভার সেলের বা হেপাটোসাইটের একটা ফাংশন হচ্ছে কি, যে লাইপোফেজি। এখানে এই পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ অটোফ্যাগোজ লাইসোজোম তৈরির মাধ্যমে ফ্যাট সেলটা ভেঙে যাওয়ার কথা, কিন্তু যখন পেশেন্ট ইথানল কনজিউম করে তখন এই যে লাইপোফেজি যে প্রসিডিউরটা, এটা অ্যারেস্টেড হয়ে যায়। এমনকি মাইটোকন্ড্রিয়াতে যে অক্সিডেশন হবে ফ্যাটি অ্যাসিডের, সেটাও কমে যায়। সেক্ষেত্রে তখন লিপিড ব্রেকডাউন না হয়ে লিপিড সিনথেসিস হতে থাকে, অর্থাৎ লিপিড অ্যাকুমুলেশন হয়ে যাবে। এছাড়াও ইথানল করে কি, যে পেরিফেরাল যে অ্যাডিপোজ টিস্যুগুলো থাকে সেখান থেকে সে লাইপোলাইসিস বাড়িয়ে দেয়। সেজন্য আমরা দেখতে পাই যে ক্রনিক অ্যালকোহলিক পেশেন্টগুলো একটু বডি মাস ইন্ডেক্স কম থাকে, ওয়েট কম থাকে। তো তারা করে কি, এই যে পেরিফেরাল টিস্যুতে লাইপোলাইসিস হওয়ার কারণে সেখান থেকে ফ্রি ফ্যাটি অ্যাসিডটা বের হয়ে সার্কুলেশনের মাধ্যমে হেপাটোসাইটে চলে আসে। এছাড়াও হেপাটোসাইটে আরেকটা ফাংশন হচ্ছে কি, লাইপোপ্রোটিন সিনথেসিস করা ফ্রি ফ্যাটি অ্যাসিডের থেকে। তো এখানে ইথানল করে কি, এই যে লাইপোপ্রোটিন বিশেষ করে ভিএলডিএল সিনথেসিসটা স্টপ করে দেয়, যার কারণে হেপাটোসাইটের মধ্যে ফ্যাট অ্যাকুমুলেশন হতে থাকে। এছাড়া ইথানল আরেকটা যেটা করে, যে পেরিফেরাল অ্যাডিপোজ টিস্যু যেখানে আছে সেখান থেকে আমরা জানি কিছু হরমোন আসে, যেমন অ্যাডিপোনেকটিন, লেপটিন, রেসিস্টিন। এই হরমোনগুলোর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডিপোকাইন, যেটা কিনা ফ্যাট সিনথেসিসে হেল্প করে। তো অ্যাডিপোকাইনের সিক্রেশনও কমে যায়, যাতে করে ফ্যাট সেল থেকে লাইপোলাইসিস হয়ে ফ্রি ফ্যাটি অ্যাসিডটা হেপাটোসাইটে চলে আসে। তাহলে এই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যে অ্যালকোহল, যারা ক্রনিক অ্যালকোহল ড্রিঙ্ক করে তাদের ক্ষেত্রে দেখা যায় হেপাটোসাইটের ভিতরে ফ্যাট অ্যাকুমুলেশন হতে থাকে। আচ্ছা, তাহলে এই পদ্ধতিটাকে যদি আমরা একটু সামারি করি, অ্যালকোহলের মেইন যে কম্পোনেন্ট সেটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। সে হচ্ছে প্রোটিন, লিপিড, ফ্যাটস সেলের ভিতরে যারা যে মলিকুলগুলো থাকে তাদের সাথে কম্বাইন করে একটা অ্যাডাক্ট ফর্ম করে, এবং এই অ্যাডাক্টটা বিভিন্নভাবে লিভারকে ইনজুরি করে। এছাড়া সাইটোক্রোম P450 এনজাইমটা অক্সিডেশনের মাধ্যমে বিভিন্ন রকমের ক্ষতিকর অ্যালকোহলের যে কমপ্লিকেশনগুলো সেগুলো ডেভেলপ করে, যেমন অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দেয়, সেল মেমব্রেনে লিপিড পারঅক্সিডেশন করে। এছাড়া সেলের ভিতরে যে অ্যান্টি অক্সিডেন্ট যে কম্পাউন্ডগুলো আছে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে গ্লুটাথিয়ন এবং ভিটামিন A, C, E এগুলো। তো এরা করে কি, এদের ফাংশনটা হ্যাম্পার করে এই সাইটোক্রোম P450, যাতে করে সেল আর অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা পেতে পারে না। আরেকটা পাথওয়ে হচ্ছে কি, এই যে অ্যালকোহল গাটের পারমিবিলিটি বাড়িয়ে দেয়। গাট পারমিবিলিটি বাড়িয়ে দিলে গাটে যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যে একটা সেল ওয়াল কম্পোনেন্ট লাইপোপলিস্যাকারাইড, যেটাকে আমরা এন্ডোটক্সিন বলি, সেই লাইপোপলিস্যাকারাইডটা কি করে, পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে লিভার সেলে চলে আসে, এসে সে কুপার সেলকে স্টিমুলেট করে। কুপার সেল বিভিন্ন রকমের সাইটোকাইন রিলিজ করে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকিন 6, এবং এই কম্পোনেন্টগুলো হেপাটোসাইটে ইনফ্লামেশন করতে হেল্প করে। যদি ওই পেশেন্টটা জেনেটিক্যালি সাসেপ্টেবল থাকে, অথবা তার যদি কোনো ভাইরাল হেপাটাইটিস বা হিমোক্রোমাটোসিস থাকে, তাহলে তার অ্যালকোহলিক লিভার ডিজিজের যে ঝুঁকিটা তার আরো অনেক বেশি পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ তার কমপ্লিকেশনটাও অনেক বেশি হবে। আচ্ছা, আমি এতক্ষণ বলেছি যে কিভাবে ইথানল
ক্রনিক ইথানল কনজাম্পশন কিভাবে স্টিয়াটোসিস অর্থাৎ হেপাটোসাইটে কিভাবে ফ্যাট অ্যাকুমুলেশন হয়। এখন আমি বলবো যে কিভাবে হেপাটাইটিসে ইনফ্লামেশন অর্থাৎ হেপাটাইটিস স্টিয়াটো হেপাটাইটিস কিভাবে ডেভেলপ করে। একটু আগে বলেছি যে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে গাট লিভার অ্যাক্সিস। এই অ্যাক্সিসটা হচ্ছে কি যে ইথানল করে কি যে আমাদের যে ইন্টেস্টাইনে মাইক্রোবায়োটা নর্মাল যে মাইক্রোবায়োটা এটাকে অল্টার করে দেয়। অনেক সময় দেখা যায় যে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়, তো এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যারা তাদের সেল ওয়ালে লাইপোপলিস্যাকারাইড থাকে। তো ইথানলের কারণে হয় কি যে গাটটা লিকি হয়ে যায়, বলা হচ্ছে যে পারমিবিলিটি বেড়ে যায়। তো তখন করে কি এই যে ব্যাকটেরিয়াল যে প্রোডাক্টগুলো এরা ট্রান্সলোকেশন হয় অথবা তারা ব্যাকটেরিয়া গুলো পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে লিভারে চলে আসে। তো লিভারে চলে আসার পরে এই যে লাইপোপলিস্যাকারাইড যে কম্পাউন্ডটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এরা করে কি কুপার সেল এবং স্টিলেট সেল। কুপার সেল আমরা জানি এটা হচ্ছে লিভারের ভিতরে রেসিডেন্ট ম্যাক্রোফেজ, আর স্টিলেট সেল হচ্ছে কি যে কুইসেন্ট সেল যে কিনা নর্মালি ভিটামিন এ স্টোর করে, কিন্তু যখন হেপাটোসাইট ড্যামেজ হয় বা কোনো ইনফ্লামেশন হয় তখন সে মায়োফাইব্রোব্লাস্টিক সেলে কনভার্ট হয় এবং ফাইব্রোসিস করে। তো এই সেলগুলোর মধ্যে টোল লাইক রিসেপ্টর নামে একটা রিসেপ্টর থাকে এবং CD14 আরেকটা রিসেপ্টর থাকে। তো লাইপোপলিস্যাকারাইড কি করে এই রিসেপ্টরগুলোকে অ্যাক্টিভেট করে। তো এতে করে কুপার সেল এবং স্টিলেট সেল অ্যাক্টিভেট হয়ে তারা বিভিন্ন রকমের সাইটোকাইন রিলিজ করে, যেমন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস রিলিজ করতে পারে, প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, TNF আলফা, ইন্টারলিউকিন 6, 8 এরকম বিভিন্ন রকমের সাইটোকাইন কেমোকাইন রিলিজ করে এবং এই সাইটোকাইন কেমোকাইনগুলো হেপাটোসাইটে ড্যামেজ করে। এন্ড এভাবে করেই লিভার ড্যামেজটা স্টার্ট হয়। আরো পাথর হচ্ছে কি যে ক্রনিক অ্যালকোহলিজম এরা করে কি আমাদের বডির ইমিউন সেল এবং ইনক্লুডিং নিউট্রোফিল এদেরকে তারা অ্যাক্টিভেট করে। এতে করে নিউট্রোফিল এবং লিম্ফোসাইট এসব সেল থেকে অনেক বেশি সাইটোকাইন কেমোকাইন রিলিজ হয় এবং এই সাইটোকাইন কেমোকাইনগুলো হেপাটোসাইটে ড্যামেজ করতে হেল্প করে। এছাড়া আরেকটা পাথওয়ে হচ্ছে কি যে ক্রনিক অ্যালকোহলিক যারা আমি আগেই বলেছি তারা পেরিফেরাল অ্যাডিপোজ টিস্যুতে লাইপোলাইসিস করে। লাইপোলাইসিস করে এখানে লাইপোলাইসিস যখন হয় বা ফ্যাট সেল যখন ড্যামেজ হয় তখন কিছু মলিকুল রিলিজ হয়, এদেরকে বলা হয় ড্যামেজ অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন, ড্যাম্প। তো এই ড্যাম্প মলিকুলগুলো এরাও হেপাটোসাইট ড্যামেজ করে। তাহলে আমরা বুঝতে পারছি গাট লিভার অ্যাক্সিস, ইনফ্ল্যামেটরি সেল, ইমিউন সেল এবং অ্যাডিপোজ টিস্যু লাইপোলাইসিস এই প্রত্যেকটা অর্গান থেকেই এই অ্যালকোহলের কারণে যে কতগুলো মলিকুল রিলিজ হয় এবং এই মলিকুলগুলো হেপাটোসাইটকে ড্যামেজ শুরু করে। তো যখন হেপাটোসাইট ড্যামেজ হবে তখন সেখান থেকে আরো কিছু সাইটোকাইন রিলিজ হবে, আলটিমেটলি সেখানে ইনফ্ল্যামেটরি সেল অ্যাকুমুলেশন হবে। বিশেষ করে আমরা জানি যে অ্যালকোহলিক হেপাটাইটিসে সাধারণত নিউট্রোফিল অ্যাকুমুলেশন হয়। আচ্ছা, তো এতক্ষণ আমরা জানলাম যে কি করে স্টিয়াটোসিস এবং পরবর্তীতে ধীরে ধীরে স্টিয়াটো হেপাটাইটিস হয়। তো এখন আমরা বলেছি যে অ্যালকোহলের কমপ্লিকেশন হচ্ছে কি ক্রনিক অ্যালকোহলিজমের কমপ্লিকেশন হচ্ছে স্টিয়াটোসিস, স্টিয়াটো হেপাটাইটিস এবং পরবর্তীতে সিরোসিস হয়ে হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে। তো এখন আসি যে কিভাবে ফাইব্রোসিস হয় লিভার সেলে বা সিরোসিস কিভাবে ডেভেলপড হচ্ছে। এখানে লেফট সাইডের ফিগারে আমরা দেখতে পাচ্ছি যে হেপাটোসাইট এবং তার পাশে লিভারের যে সাইনোসয়েড লাইন বাই এন্ডোথেলিয়াল সেল, এই সাইনোসয়েডটা সাধারণত ফেনেস্ট্রেটেড থাকে, অর্থাৎ এখানে হেপাটোসাইট যেন সহজেই ব্লাড সাপ্লাই ব্লাডের সংস্পর্শে আসতে পারে। তো এই ফেনেস্ট্রেটেড এন্ডোথেলিয়াল সেলগুলো একে হেপাটোসাইটকে নিউট্রিশন দিতে হেল্প করে। তো এই হেপাটোসাইটের প্লেট এবং সাইনোসয়েডের মাঝখানে একটা ন্যারো স্পেস থাকে, এই স্পেসটার নাম হচ্ছে স্পেস অফ ডিসি। এই স্পেস অফ ডিসিতে কি থাকে একটা কুইসেন্ট স্টিলেট সেল যে নর্মালি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, সাধারণত তার সাইটোপ্লাজমে ফ্যাট থাকে এবং ভিটামিন এ স্টোর থাকে। কিন্তু যখন এই যে বিভিন্ন কারণে হেপাটোসাইট ইনজুরি হচ্ছে, আমি একটু আগে বলেছি অ্যালকোহলিজমের কারণে বিভিন্ন রকমের সাইটোকাইন কেমোকাইন রিলিজ হচ্ছে এবং হেপাটোসাইটে যখন ইনজুরি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই হেপাটোসাইটগুলো ইনজিউর্ড। তো এই ইনজিউর্ড হেপাটোসাইট থেকে যে সাইটোকাইনগুলো আসে এবং স্টিলেট সেল থেকে কুপার সেল থেকে যে সাইটোকাইনগুলো আসে এরা করে কি স্টিলেট সেলকে অ্যাক্টিভেট করে। স্টিলেট সেল অ্যাক্টিভেট হয়ে সে মায়োফাইব্রোব্লাস্টিক সেলে কনভার্ট হয়। মায়োফাইব্রোব্লাস্টিক সেল হওয়ার পরে তার প্রথম কাজ হচ্ছে কি এই যে ড্যামেজড হেপাটোসাইট যেখানে আছে সেখানে ফাইব্রোসিস করে একটা উন্ড হিলিং মেকানিজম স্টার্ট করা।
অর্থাৎ এখানে ফাইব্রোসিস স্টার্ট হয়। তো প্রথমে দেখা যায় যে ড্যামেজড হেপাটোসাইট বা নেক্রোটিক বা অ্যাপোপ্টোটিক হেপাটোসাইট যেখানে আছে সেখানে ফাইব্রোসিস হচ্ছে। পরবর্তীতে এই ফাইব্রোসিসটা স্প্রেড করছে পোর্টাল ট্র্যাক্ট থেকে পোর্টাল ট্র্যাক্টে এবং সেন্ট্রাল ভেইন থেকে পোর্টাল ট্র্যাক্টে ফাইব্রোসিসটা স্প্রেড করে ব্রিজিং ফাইব্রোসিস করছে এবং অনেক দিন পরে এখানে যখন পুরো লিভারটাই একটা রিজেনারেটিভ নোডিউল সারাউন্ডেড বাই ফাইব্রাস সেপ্টা হয় তখন সেটাকে আমরা বলছি লিভার সিরোসিস। তাহলে আমরা একটা অ্যালকোহলিক পেশেন্টের আমরা যে তার যে সিকুয়ালিগুলো তার যে ডিজিজগুলো হতে পারে সেটা আমরা একটু সামারি করে বললে, যে প্রথমে একটা পেশেন্ট যদি অ্যালকোহলিক ক্রনিক অ্যালকোহলিক হয় তাহলে তার হেপাটাইটিস ডেভেলপ করবে, লিভার সেলে নেক্রোসিস থাকবে, ইনফ্লামেশন থাকবে। আমরা হিস্টোমরফোলজি প্যাটার্ন একটু পরে দেখবো, আমরা ম্যালোরি ডেং বডি এখানে তৈরি হয় দেখবো, এবং ফ্যাটি চেঞ্জ বা স্টিয়াটোসিস হচ্ছে। তো যদি পেশেন্টটা অ্যাবস্টিনেন্স করে অর্থাৎ সে অ্যালকোহল কনজাম্পশন ছেড়ে দেয় তাহলে তার হেপাটাইটিস থেকে এটা আবার নর্মাল লিভারে কনভার্ট করতে পারবে। কিন্তু পেশেন্টটা স্টিয়াটোসিস থেকেও পেশেন্টটা যদি অ্যাবস্টিনেন্স করে তাহলে পেশেন্টটা আবার নর্মাল হয়ে যেতে পারে। কিন্তু যখন স্টিয়াটো হেপাটাইটিস থেকে সিরোসিস ডেভেলপ করবে, পুরো লিভারটা রিজেনারেটিভ নোডিউল সারাউন্ডেড বাই ফাইব্রোসিস এরকম একটা লিভার সিরোটিক স্টেজে চলে যায়, তখন সেটা আর রিভার্স করতেছে না, রিভার্স করতে পারে না। তো সেক্ষেত্রে পেশেন্টকে ট্রিটমেন্টে যেতে হবে। এখানে আরেকটা সামারি করে বলা যাচ্ছে যে নর্মাল লিভার থেকে প্রথমে ক্রনিক অ্যালকোহলিক পেশেন্টের যদি সে নর্মাল অ্যামাউন্টের চেয়ে বেশি পরিমাণ ড্রিঙ্ক করে তাহলে প্রথমে তার ফ্যাটি লিভার ডেভেলপ করবে। এই ফ্যাটি লিভার থেকে তারপরে তার হেপাটোসাইট ইনজুরি হয়ে স্টিয়াটো হেপাটাইটিস ডেভেলপ করবে। পরবর্তীতে স্টিলেট সেল অ্যাক্টিভেট হয়ে লিভারে ফাইব্রোসিস হবে এবং যখন লিভার যখন রিজেনারেটিভ নোডিউলে কনভার্ট হবে তখন লিভার সিরোসিস এবং পরবর্তীতে এর কমপ্লিকেশন হিসেবে হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে। তো ফ্যাটি লিভার অ্যালকোহলিক যে ডিজিজগুলো সেগুলোকে যদি আমরা আরেকবার বলি, যে প্রথমে হচ্ছে কি হেপাটোসাইটে ট্রাইগ্লিসারাইড অ্যাকুমুলেশন হবে, এখন পেশেন্ট যদি অ্যালকোহল কনজাম্পশন ছেড়ে দেয় তাহলে তার এই প্রসেসটা স্টপ হয়ে যাবে। কিন্তু যদি সে অ্যালকোহল কনজাম্পশন না ছেড়ে দেয় তাহলে পরবর্তীতে তার অ্যালকোহলিক হেপাটাইটিস ডেভেলপ করবে, যেটা কিনা আমরা লিভার বায়োপসি করে বা লিভার হিস্টোপ্যাথোলজি করে কনফার্ম করতে পারি। আমরা ম্যালোরি ডেং বডিস পাবো, সেন্ট্রাল লোবুলার নেক্রোসিস পাবো, ফ্যাটি চেঞ্জ পাবো, হেপাটোসাইটে বেলুনিং চেঞ্জ পাবো, পলিমরফো নিউক্লিয়ার ইনফিলট্রেট এবং পেরিসেলুলার ফাইব্রোসিস হবে। তো এই যখন তার এরকম হেপাটাইটিস ডেভেলপ করবে তখন তার প্রগনোসিসটা থাকবে খারাপ, অর্থাৎ তার ধীরে ধীরে পেশেন্ট সিরোসিসের দিকে টার্ন নিতে থাকবে। কিন্তু যদি সে অ্যালকোহল কনজাম্পশন স্টপ করে দেয় তাহলে এই অবস্থা থেকেও তার সে নর্মাল ফাংশনে লিভারে যেতে পারে। আচ্ছা, কখন সিরোসিস হবে? যখন কন্টিনিউয়াস ফাইব্রোসিস হয়ে লিভারটা একটা রিজেনারেটিভ নোডিউলে কনভার্ট হবে সারাউন্ডেড বাই ফাইব্রাস টিস্যু। দেখা গেছে কি যে 50% পেশেন্টদের ক্ষেত্রে অ্যালকোহলিক হেপাটাইটিস পেশেন্টদের ক্ষেত্রে সিরোসিসের পরিমাণটা বেশি থাকে। তো ক্লিনিক্যালি আমরা কিভাবে এই অ্যালকোহলিক লিভার ডিজিজের পেশেন্টগুলোকে পেয়ে থাকি, একটা গ্রুপ থাকে যারা সবচেয়ে বেশি গ্রুপ, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। তো তারা ক্লিনিক্যালি অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, তাদের যদি আমরা লিভার ট্রান্সামাইনেজ লেভেল দেখি সেটা অ্যাবনর্মাল থাকতে পারে, লিভারটা গ্রসলি নর্মাল বা লার্জ থাকতে পারে, পেশেন্ট নশিয়া অথবা কখনো কখনো জন্ডিস নিয়ে আসতে পারে। যখন পেশেন্টের অ্যালকোহলিক হেপাটাইটিস ডেভেলপ করবে তখনও কিছু পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, তবে এক্ষেত্রে জন্ডিস, ম্যালনিউট্রিশন, হেপাটোমেগালি এবং পোর্টাল হাইপারটেনশন বিশেষ করে অ্যাসাইটিস থাকতে পারে এবং এনকেফালোপ্যাথি হতে পারে। যদি পেশেন্ট অ্যালকোহলিক সিরোসিস ডেভেলপ করে তাহলে সেক্ষেত্রে আমরা স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ সেগুলো আমরা পাবো, যেমন অ্যাসাইটিস, ইসোফেজিয়াল ভ্যারিসিস রাপচার বা এনকেফালোপ্যাথি এই ধরনের কমপ্লিকেশন নিয়ে আসতে পারে। গ্রসলি লিভারটা লার্জ বা নর্মাল বা স্মল থাকতে পারে এবং পেশেন্ট পরবর্তীতে হেপাটোসেলুলার কার্সিনোমাও ডেভেলপ করতে পারে। তো এখন আসি আমি হিস্টোমরফোলজিক্যাল প্যাটার্ন কেমন হবে অ্যালকোহলিক লিভার ডিজিজে। তো দেখা গেছে কি প্রথম ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্রোভেসিকুলার অর্থাৎ হেপাটোসাইটের ভিতরে লার্জ ফ্যাট ভ্যাকুয়াল থাকে, এটা দেখা গেছে 65% ক্রনিক ড্রিঙ্কারদের ক্ষেত্রে পাওয়া যায়, লার্জ শার্প ফ্যাট ড্রপলেটস ইন হেপাটোসাইট। এখানে আমরা লিভার বায়োপসি টিস্যুতে সেন্ট্রাল ভেইন এবং তার চারপাশে এই যে হেপাটোসাইটগুলো এর ভিতরে আমরা ম্যাক্রোভেসিকুলার হেপাটাইটিস অর্থাৎ ম্যাক্রোভেসিকুলার স্টিয়াটোসিস অর্থাৎ ফ্যাট অ্যাকুমুলেশন আমরা
দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোভেসিকুলার, অর্থাৎ হেপাটোসাইটের ভিতরে ছোট ছোট ফ্যাট ড্রপলেটস গুলো দেখা যাচ্ছে একটা সেন্ট্রাল ভেনের চারপাশে সেলগুলোতে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে বেলুন হেপাটোসাইটস, এই বেলুন হেপাটোসাইটস, এবং এখানে এই যে একটা বেলুন হেপাটোসাইট এবং অ্যারো মার্ক দেওয়া ছবিটাতে এখানে আমরা ইসিনোফিলিক একটা ইনক্লুশন বডি দেখতে পাচ্ছি। তো এই ইসিনোফিলিক ইনক্লুশনটা, যেটা কিনা হেমাটক্সিলিন অ্যান্ড ইওসিন স্টেইনড লিভার বায়োপসি সেকশনে আমরা একটা ইসিনোফিলিক ইনক্লুশন হিসেবে দেখতে পাই উইদিন বেলুন হেপাটোসাইট, এটাকেই বলা হচ্ছে ম্যালোরি ডেং বডিস। তো এই ম্যালোরি ডেং বডিসটা হচ্ছে কি যে ক্যারেক্টারিস্টিক অফ অ্যালকোহলিক লিভার ডিজিজ। সাধারণত অ্যালকোহলিক লিভার ডিজিজের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই বেলুন হেপাটোসাইটের ভিতরে হেমাটক্সিলিন ইওসিন স্টেইন সেকশনে এই ইসিনোফিলিক ইনক্লুশনটা পেয়ে থাকি। তো এই জিনিসটা হচ্ছে কি যে ইউবিকুইনেটেড সাইটোক্যারাটিন 8 and 18 কমপ্লেক্স, ট্যাঙ্গেলড কমপ্লেক্স অফ সাইটোক্যারাটিন 8 and 18 উইথ ইউবিকুইনেটেড প্রোটিন। তো এটা হচ্ছে কি যে আমরা জানি আমাদের বডিতে দুই ধরনের সেল থাকে, এপিথেলিয়াল সেল এবং মেসেনকাইমাস সেল। তো এই সেলগুলোতে আমরা যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রির যে বেসিসটা, সেটা হচ্ছে কি যে আমরা কিভাবে চিনবো ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে যে এপিথেলিয়াল সেল আর মেসেনকাইমাস সেল। তো এগুলোর ভিতরে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থাকে, বিশেষ করে এপিথেলিয়াল সেলে থাকে সাইটোক্যারাটিন আর মেসেনকাইমাল সেলে থাকে ভাইমিনটিন। তো আমরা সাধারণত এপিথেলিয়াল সেলে এই সাইটোক্যারাটিন ডায়াগনোসিস করাটাই হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রির একটা মেইন রোল। তো এই সাইটোক্যারাটিনের অনেকগুলো থাকে সংখ্যায়, তার মধ্যে হেপাটোসাইটের যে সাইটোক্যারাটিন বা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থাকে সেগুলো হচ্ছে সাইটোক্যারাটিন 8 এবং 18। তো এই সাইটোক্যারাটিন গুলো নর্মাল হেপাটোসাইটেই আমরা থাকে। আমরা হেপাটোসাইটকে কনফার্ম করতে গেলে ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মাধ্যমে আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি এগেইনস্ট সাইটোক্যারাটিন 8 and 18 এটার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারবো যে এটা লিভার সেল। তো অ্যালকোহলিজমের ক্ষেত্রে কি হয়, এই যে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট সাইটোক্যারাটিন 8 এবং 18 এরা করে কি ইউবিকুইটিন প্রোটিন যেটা সেলের ভিতরে থাকে তার মাধ্যমে সে ডিজেনারেটেড হয়ে যায়, তখন ট্যাঙ্গেলড হয়ে যায়, ট্যাঙ্গেলড স্কিন অফ সাইটোক্যারাটিন 8 and 18 উইথ ইউবিকুইনেটেড প্রোটিন। তো এই সবগুলো ট্যাঙ্গেলড হয়ে এরকম একটা ইসিনোফিলিক ম্যাশ তৈরি করে, যেটাকে আমরা বলি ম্যালোরি ডেং বডিস। তো সাধারণত ক্রনিক অ্যালকোহলিক পেশেন্টদের ক্ষেত্রেই এটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটা দেখে থাকি। আচ্ছা, এখানে আমরা বেলুন হেপাটোসাইটে প্রত্যেকটা বেলুন হেপাটোসাইটের মধ্যে ম্যালোরি ডেং বডিস দেখতে পাচ্ছি এবং এর চারপাশে আমরা ইনফ্ল্যামেশন দেখতে পাই। তো যেসব সেলগুলোতে বেলুন হেপাটোসাইটের ভিতরে ম্যালোরি ডেং বডিস থাকে এবং তার চারপাশে দেখা গেছে কি যে সাইনোসয়েড থেকে নিউট্রোফিল গুলো এসে অ্যাকুমুলেশন হয়ে থাকে। তো সাধারণত অ্যালকোহলিক ডিজিজেই আমরা নিউট্রোফিলের অ্যাকুমুলেশন পেয়ে থাকি এবং সেগুলো ম্যালোরি ডেং বডিস থাকে যেখানে তার আশেপাশে থাকে। আচ্ছা, এখানে আমি প্যাথোজেনেসিসে বলেছিলাম যে স্টিয়াটোসিস হবে, স্টিয়াটোহেপাটাইটিস হবে এবং পরবর্তীতে ফাইব্রোসিস শুরু হবে এবং পেশেন্ট লং টার্ম সিকুয়েলি হিসেবে সিরোসিস ডেভেলপ করবে। তো আমরা ভাইরাল হেপাটাইটিসে আমরা যেরকম ফাইব্রোসিস দেখেছিলাম যে ব্রড সেপ্টার মতো ফাইব্রোসিস থাকে, কিন্তু অ্যালকোহলিক হেপাটাইটিসে সাধারণত ফাইব্রোসিসটা থাকে চিকন চিকন সুতার মতো, যেটাকে বলা হয় চিকেন ওয়্যার ফাইব্রোসিস। এখানে আমরা চিকেন ওয়্যার ফেন্স একটা ছবি দেখতে পাচ্ছি, এর সাথে কম্পেয়ার করে দেখা গেছে কি যে এই যে চিকেন ওয়্যার ফেন্স টাইপের যে ফাইব্রোসিস গুলো, এই ফাইব্রোসিস গুলো সাধারণত হয় কোন দিকে, যে সেন্ট্রাল ভেনের চারদিকে বা সাইনোসয়েডাল, পেরিসাইনোসয়েডাল, পেরিভিনুলার অথবা পেরিসেলুলার। সাধারণত এরা একটা দুটা হেপাটোসাইট বা কোনো সিঙ্গেল হেপাটোসাইটকে এনসার্কেল করে থাকে। তাহলে এখানে ফাইব্রোসিসটা হবে কি চিকেন ওয়্যার ফেন্স প্যাটার্ন, অর্থাৎ চিকন চিকন সুতার মতো করে তারা একটা সাইনোসয়েডের চারদিকে অথবা সেন্ট্রাল ভেনের চারদিকে অথবা কয়েকটা হেপাটোসাইটকে এনসার্কেল করে এই ফাইব্রোসিসটা হতে থাকে। পরবর্তীতে এই ফাইব্রোসিসটা সেন্ট্রাল ভেনের আশেপাশে সেন্ট্রালোবুলার এরিয়া থেকে পোর্টাল ট্র্যাক্টের দিকে এক্সটেন্ড করে অথবা একটা পোর্টাল ট্র্যাক থেকে আরেকটা পোর্টাল ট্র্যাক্টের দিকে এক্সটেন্ড করতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সেন্ট্রাল ভেনের চারদিকে যে ফাইব্রোসিসটা পরবর্তীতে সে এক্সটেন্ড করে পোর্টাল ট্র্যাক পর্যন্ত এক্সটেন্ড করে যাচ্ছে। তো অনেকদিন যাবত যখন কেউ অ্যালকোহল কনজাম্পশন করবে এবং সে স্টপ করবে না, তখন এরকম এই ফাইব্রোসিসটা চলতে থাকবে এবং পরবর্তীতে এই লিভারের যে সেলগুলো হেপাটোসাইটগুলো একটা রিজেনারেটিভ নডিউলে পরিণত হবে এবং
সেই কন্ডিশনটাকে আমরা বলবো সিরোসিস বা লিনেক সিরোসিস বলা হয়। তো এখন আসি এই যে অ্যালকোহলিক স্ট্যাটোসিস, স্ট্যাটোহেপাটাইটিস এবং ফাইব্রোসিস এবং সিরোসিস এর প্রগনোসিস কি হতে পারে। The initial fibrosis and steatosis will resolve with abstinence. আমি বারবারই বলছি যে কেউ যদি অ্যালকোহল খাওয়া ছেড়ে দেয়, ড্রিঙ্ক করা ছেড়ে দেয়, তাহলে তার স্টিয়াটোসিস এমনকি স্টিয়াটোহেপাটাইটিস কন্ডিশন থেকেও সে নর্মাল লিভারে কনভার্ট করতে পারে, অর্থাৎ সে নর্মাল লাইফে চলে যেতে পারে। কিন্তু যদি সিভিয়ার ফাইব্রোসিস হয়, সিরোসিস হয়ে যায়, তখন অ্যালকোহল ডিসকন্টিনিউ করলেও এটাকে আর আমরা আর নর্মাল কন্ডিশনে নিতে পারবো না। তো কি কি ফ্যাক্টর সাধারণত সিরোসিসে যাচ্ছে, যেমন কন্টিনিউড অ্যালকোহল কনজাম্পশন, সিভিয়ারিটি অফ দ্য লিশন অ্যান্ড সেক্স। বিশেষ করে আমি আগেই বলেছি যে ফিমেলদের ক্ষেত্রে যে অনেক কম পরিমাণ অ্যালকোহলই লিভার সিরোসিস ডেভেলপ করতে পারে। সিরোসিস ডেভেলপ করে সাধারণত বলছে যে ক্রনিক ড্রিঙ্কারদের ক্ষেত্রে 10 থেকে 15 বছর ধরে যারা কেউ ড্রিঙ্ক করে যদি, তাহলে 10 to 20% ক্ষেত্রে সিরোসিস ডেভেলপ করতে পারে এবং এটা ইরিভার্সিবল স্টেজ। প্যারেনকাইমাল নেক্রোসিস হবে, রিজেনারেশন হবে এবং ফাইব্রোসিস হবে। তো সাধারণত এই সিরোসিসটা মাইক্রোনোডুলার প্যাটার্ন থাকে, অর্থাৎ এর সাইজ থাকে লেস দেন 3 মিলিমিটার। তো এই পেশেন্টদের ক্ষেত্রেও যদি কেউ অ্যাবস্টিনেন্স করে তাহলে তার 5 ইয়ার সার্ভাইভাল রেট থাকে 60 to 70%। আর যদি সে ড্রিঙ্কিং কন্টিনিউ করতে থাকে তাহলে তার সার্ভাইভাল রেটটা কমে যাবে, 40%-এ নেমে আসবে। এবং এই যে ক্রনিক ড্রিঙ্কার যারা 10 to 20% ক্ষেত্রে সিরোসিস ডেভেলপ করেছে, তাদের মধ্যে 5 to 10% পেশেন্টদের হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে। এখানে আমরা একটা মাইক্রোনোডুলার সিরোসিসের গ্রস ফিচার দেখতে পাচ্ছি। এখানে ছোট ছোট নোডিউল যেগুলো লেস দেন 3 মিলিমিটার সাইজের সিরোসিস দেখা যাচ্ছে। মাইক্রোস্কোপে অর্থাৎ হেমাটক্সিলিন এবং ইওসিন স্টেইনে আমরা এই যে মাইক্রোস্কোপিক মাইক্রোনোডুলার সিরোসিস, অর্থাৎ এটা রিজেনারেটিভ নোডিউল সারাউন্ডেড বাই ফাইব্রাস সেপ্টা আমরা এখানে দেখতে পাচ্ছি। তা আমি বলেছিলাম যে 5 to 10% ক্ষেত্রে অ্যালকোহলিক পেশেন্টদের হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে। তো এখন এই গেল আমার অ্যালকোহলিক হেপাটাইটিসের মেকানিজম এবং হিস্টোমরফোলজিক্যাল প্যাটার্ন। এখন আমি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা ওয়ার্ল্ডে অনেক বেশি মানুষ এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত। বলা হচ্ছে প্রায় 30% পপুলেশন, ওয়ার্ল্ড পপুলেশনের প্রায় 30%ই ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত। তো আমি এই ডিজিজটা নিয়েও আজকে আলোচনা করছি। তো আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা NAFLD এই ডিজিজটা কখন বলবো? দেয়ার ইজ এভিডেন্স অফ হেপাটিক স্টিয়াটোসিস, অর্থাৎ ফ্যাটি লিভার আছে বাই ইমেজিং অর হিস্টোলজি, and there is no cause of secondary hepatic fat accumulation such as significant alcohol consumption, অর্থাৎ পেশেন্টের অ্যালকোহল কনজাম্পশনের হিস্ট্রি থাকে না, অথবা পেশেন্টের স্টিয়াটোজেনিক মেডিকেশন অর হেরিডিটারি ডিসঅর্ডার যেগুলো কারণে স্টিয়াটোসিস হতে পারে, এই ধরনের কোনো ডিজিজ থাকে না। তাহলে সহজ করে বলতে গেলে যদি পেশেন্টের অ্যালকোহলের কনজাম্পশনের হিস্ট্রি না থাকে, পেশেন্টের কোনো স্টিয়াটোজেনিক মেডিকেশন নেয় না, অথবা পেশেন্টের কোনো হেরিডিটারি ডিসঅর্ডার নেই, তারপরে যদি আমরা আল্ট্রাসোনোগ্রাফি অথবা হিস্টোলজি করে পেশেন্টের ফ্যাটি লিভার ডায়াগনোসিস করতে পারি, তাহলে সেটাকে আমরা বলবো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। তো এই ডিজিজটাও অ্যালকোহলিক লিভার ডিজিজের মতোই দুটা স্টেজে থাকে। একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, অর্থাৎ শুধু স্টিয়াটোসিস, তারপরে যখন ইনফ্লামেশন হয় বা নেক্রোসিস হয় তখন আমরা সেটাকে বলবো নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। তো এটা হচ্ছে ক্রনিক লিভার ডিজিজের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এবং এটা মোস্ট ফ্রিকোয়েন্ট কজ অফ ক্রনিক লিভার ডিজিজ। এবং এন্ড স্টেজ লিভার ডিজিজ অনেক সময় এটা থেকে ডেভেলপ করতে পারে এবং পরবর্তীতে লিভার ট্রান্সপ্লান্টেশনও লাগতে পারে। তো এই পেশেন্টদের ক্ষেত্রে যদি আমরা কিছু রিস্ক ফ্যাক্টর দেখি তাহলে বলতে হবে যে 75% পেশেন্টই ওবেজ এবং টাইপ 2 ডায়াবেটিসের সাথে রিলেটেড থাকে। বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেছে যে মোর দেন 50% ওবেজ বাচ্চাদের এই NAFLD থাকতে পারে। তো কখন আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজটাকে ডিফাইন করব কিভাবে? এভিডেন্স অফ হেপাটিক স্টিয়াটোসিস আইদার বাই ইমেজিং অর হিস্টোলজি, দ্যাট ইজ মোর দেন 5% অফ হেপাটোসাইট without any other cause of secondary fat accumulation, with no evidence of hepatocellular injury in the form of ballooning of the hepatocyte or no evidence of fibrosis. অর্থাৎ যদি পেশেন্টের কোনো হেপাটোসাইট বেলুনিং না থাকে, কোনো ফাইব্রোসিস না থাকে, শুধুমাত্র মোর দেন 5% হেপাটোসাইটের ভিতরে আমরা ফ্যাট অ্যাকুমুলেশন দেখতে পাই, তখনই আমরা এটা হিস্টোলজিক্যালি ডায়াগনোসিস করব নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হিসেবে।
আর যখন আমরা এই স্টিয়াটোসিসের সাথে ইনফ্লামেটরি সাইন যেমন হেপাটোসাইটের ইনজুরি, যেটাকে আমরা বেলুনিং ডিজেনারেশন বলে থাকি, উইথ আর উইদাউট ফাইব্রোসিস থাকে, তাহলে আমরা এটাকে বলবো নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস এবং ন্যাশ। এখানে বা ন্যাশ বলা হয় যেটাকে, নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস। তো এখানে ন্যাশ থেকে সাধারণত সিরোসিস, লিভার ফেলিওর, এই ডিজিজগুলো কমপ্লিকেশন হতে পারে। এখানে আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের যে সিকুয়ালিগুলো হয় সাধারণত সেগুলো দেখাচ্ছি। যে নর্মাল লিভার থেকে প্রথমে মোর দেন 5% হেপাটোসাইটে যদি ফ্যাট অ্যাকুমুলেশন হয় তাহলে সেটাকে আমরা বলি ফ্যাটি লিভার বা স্টিয়াটোসিস। সেখান থেকে যদি ফাইব্রোসিস এবং ইনফ্লামেশন ডেভেলপ করে লিভার সেলে তাহলে আমরা বলবো স্টিয়াটো হেপাটাইটিস, এবং স্টিয়াটো হেপাটাইটিস থেকে সিরোসিস ডেভেলপ করে। তো এখানে আগে এই ডিজিজটা আবিষ্কার হওয়ার আগে আমরা যে অনেক পেশেন্টের সিরোসিস পেতাম যাদেরকে কোনো অ্যালকোহলের বা অন্য কোনো জেনেটিক হিস্ট্রি থাকে না, তাদেরকে বলা হতো ক্রিপ্টোজেনিক সিরোসিস। তো এই ক্রিপ্টোজেনিক সিরোসিসের পরবর্তীতে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ধারণাটা যখন আসলো, এখন বলা হচ্ছে এই ক্রিপ্টোজেনিক সিরোসিসের একটা বড় কারণ হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। তো এখন আসি যে এই ফ্যাটি লিভার ডিজিজের রিস্ক ফ্যাক্টরগুলো কি কি। তার মধ্যে যেগুলো স্টাবলিশড অ্যাসোসিয়েশন আছে যে কন্ডিশনগুলো, সেগুলো হচ্ছে ওবেসিটি। আমি আগেই বলেছি যে মোর দেন 75% ওবেস পিপলেরই ফ্যাটি লিভার থাকতে পারে। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, ডিসলিপিডিমিয়া, মেটাবলিক সিনড্রোম। মেটাবলিক সিনড্রোম আমরা জানি যে অনেকেই যে কি কি ডায়াবেটিস মেলাইটাস, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, ডিসলিপিডিমিয়া, হাইপারটেনশন, এই সিমটমগুলো যখন ক্লাস্টার থাকে তখন এগুলোকে বলা হয় মেটাবলিক সিনড্রোম। তো এই মেটাবলিক সিনড্রোম পেশেন্টদেরও ফ্যাটি লিভার ডিজিজ থাকে। এছাড়া লেস কমন কজের মধ্যে হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, হাইপোপিটুইটরিজম, হাইপোগোনাডিজম এবং প্যানক্রিয়াটোডিউডেনাল রিসেকশন। তো এখন আসি যে এই রিস্ক ফ্যাক্টরগুলো কিভাবে লিভারে ফ্যাটি স্টিয়াটোসিস করে এবং স্টিয়াটো হেপাটাইটিস করে। তো এখানে মেইন কথা হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স ইজ রিলেটেড টু ওবেসিটি অ্যান্ড ইজ সেন্ট্রাল টু দ্য প্যাথোজেনেসিস অফ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এখানে তার সাথে আরো দুটো কন্ডিশন যেমন অক্সিডেটিভ স্ট্রেস এবং সাইটোকাইন রিলিজিং ফ্রম হেপাটোসাইট, এরাও লিভার ড্যামেজে হেল্প করে। তো এখন আসি এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের প্যাথোজেনেসিস বলতে গেলে এটা আসলে অনেক জটিল একটা প্যাথোজেনেসিস। তো এটা অনেক আগে এটাকে বলা হতো, এই প্যাথোজেনেসিসটাকে বলা হতো টু হিট হাইপোথিসিস, অর্থাৎ এখানে দুইটা হিট এখানে প্রয়োজন বা দুইটা স্টিমুলেটরি ফ্যাক্টরের কথা বলা হচ্ছে। কিন্তু বর্তমানে এখানে টু হিটের বদলে মাল্টি হিট প্যারালেল যে ফ্যাক্টরগুলো, এগুলো নিয়েও এখন অনেক বেশি আলোচনা চলছে। তো টু হিটের মধ্যে কোনটা ছিল, যে ফার্স্ট হিট ছিল কি ওবেসিটি এবং ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে টাইপ 2 ডায়াবেটিস হতে পারে এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণেই লিভারে স্টিয়াটোসিস হয়, এটা ছিল ফার্স্ট হিট। পরবর্তীতে হেপাটোসাইটে যখন অক্সিডেটিভ স্ট্রেস হয়ে নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস হয়ে যায় হেপাটোসাইটে, সেটাকে বলা হচ্ছে সেকেন্ড হিট। তো এখন বর্তমানে এখানে এই দুটা ফ্যাক্টরের সাথে আরো অনেকগুলো ফ্যাক্টর যোগ হয়েছে যারা স্টিয়াটোসিস এবং স্টিয়াটো হেপাটাইটিসে কন্ট্রিবিউশন আছে, আমি সেগুলো এখন বলছি। তো এখানে আমরা যে মাল্টি হিট থিওরির কথা বলছি, সেখানে প্রথম হিট যেটা হচ্ছে যে একটা আমরা জানি যে ফ্যাটি লিভারের মেইন কারণ হচ্ছে ওবেসিটি, সেডেন্টারি লাইফস্টাইল, ইনঅ্যাক্টিভিটি, টাইপ 2 ডায়াবেটিস, এবং এর মধ্যে আমরা কিছু জেনেটিক ফ্যাক্টরও ইদানিং আইডেন্টিফাই করা হয়েছে। তো যদি এই ধরনের ফ্যাক্টরগুলো থাকে, বিশেষ করে ইনসুলিন রেজিস্ট্যান্স, তো এরা করে কি আমাদের যে পেরিফেরাল যে অ্যাডিপোজ টিস্যুগুলো থাকে, যেগুলোকে আমরা ইনার্ট ফ্যাট হিসেবে দেখি, যারা কিনা ফ্যাটকে জাস্ট স্টোর করে রাখে, তো এই অ্যাডিপোজ টিস্যুকে ডিসফাংশনাল করে দেয়। ডিসফাংশনাল করে দেওয়ার মানে কি, যে অ্যাডিপোজ টিস্যু থেকে ইদানিং অনেক কিছু হরমোন আবিষ্কার হয়েছে যারা বিভিন্ন রকমের হরমোন রিলিজ করে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডিপোনেকটিন, লেপটিন, রেসিস্টিন এবং কিছু সাইটোকাইন যেমন টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন 6, এগুলো। তো যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, ইনসুলিনের কাজ কি, ফ্যাটি টিস্যুতে যে ফ্যাটকে সিনথেসিস করা। আমরা জানি ইনসুলিন অ্যানাবলিক হরমোন, সে ফ্যাটকে সিনথেসিস করবে। তো কিন্তু যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, অর্থাৎ ফ্যাটের ভিতরে ইনসুলিনটা ঢুকতে না পারে, তখন সে কি করে, অ্যাডিপোজ টিস্যুকে লাইপোলাইসিস করে এবং একে ডিসফাংশনাল করে দেয়। তো এখান থেকে যে হরমোনগুলো আসে ফ্যাটি টিস্যু থেকে, তার মধ্যে অ্যাডিপোনেকটিন, যেটা কিনা ফ্যাট সিনথেসিসে হেল্প করতো, তো অ্যাডিপোনেকটিনের পরিমাণটা কমে যায়।
ইন কন্ট্রাস্ট টু অ্যাডিপোনেকটিন, টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 6, লেপটিন, রেজিস্টিন এই হরমোনগুলো ফ্যাটি টিস্যু থেকে রিলিজ বেড়ে দেয়। এই টিএনএফ আলফা এবং ইন্টারলিউকিন 6 এই সাইটোকাইনগুলো ইনসুলিন রেজিস্ট্যান্সের পরিমাণটা আরো বাড়িয়ে দেয়, অর্থাৎ ফ্যাট সেলের আর ইনসুলিনের কোনো কাজ থাকে না। তখন ফ্যাট সেল থেকে লাইপোলাইসিস হয়ে ফ্রি ফ্যাটি অ্যাসিডটা রিলিজ হয়। ফ্রি ফ্যাটি অ্যাসিড যখন রিলিজ হবে তখন এই ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো করে কি হেপাটোসাইটে চলে আসে, কারণ আমরা জানি ফ্যাটি অ্যাসিড মেটাবলিজমের মেইন সেল হচ্ছে হেপাটোসাইটস। তাহলে হেপাটোসাইটে এসে তখন ফ্রি ফ্যাটি অ্যাসিড করে কি লাইপোটক্সিসিটি করে এবং বিভিন্ন রকমের অক্সিডেটিভ স্ট্রেস রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি করে এবং অক্সিডেটিভ স্ট্রেস ডেভেলপ করে, এবং হেপাটোসাইট থেকেও তখন আরো বেশি টিএনএফ এবং ইন্টারলিউকিন 6 রিলিজ হয়। টিএনএফ এবং ইন্টারলিউকিন 6 এই ফ্যাক্টরগুলো, এগুলো কেমোকাইনগুলো যেগুলো হেপাটোসাইট থেকে আসে, এরা করে কি বিভিন্ন ইনফ্ল্যামেটরি সেলকেও তারা ইনভাইট করে এবং তারা হেপাটোসাইটে ইনফ্ল্যামেশন করে এবং হেপাটোসাইটের ডেথ বা অ্যাপোপ্টোটিক ডেথে হেল্প করে। তো পরবর্তীতে তখন কি হয়, ন্যাশ বা নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস এবং ফাইব্রোসিস ডেভেলপ করে এবং সেখান থেকে সিরোসিস ডেভেলপ করতে পারে। আমি এখানে এই যে মাল্টিপল প্যারালাল হিট যে থিওরিটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের, এটাকে আমি আরেকবার ডিসক্রাইব করছি। তো এখানে দেখা গেছে নর্মাল লিভার থেকে যারা ওবেস পার্সন বা ডায়াবেটিক্স পেশেন্ট, হাইপারটেনসিভ পেশেন্ট, তো তাদের 30 থেকে 90% পেশেন্টই ফ্যাটি লিভার ডেভেলপ করতে পারে। তো কিভাবে তারা ফ্যাটি লিভার ডেভেলপ করে, সেখানে কতগুলো রাস্তা আছে। তার মধ্যে একটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স হলে আমি একটু আগেই বলেছি যে এরা ফ্যাটকে লাইপোলাইসিস করে। লাইপোলাইসিস হলে ফ্যাট থেকে ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো হেপাটোসাইটে মেটাবলিজমের জন্য চলে আসে। তাহলে লিভারে ফ্যাট আসার একটা রাস্তা হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড ফ্রম অ্যাডিপোজ টিস্যু লাইপোলাইসিস। আরও একটা রাস্তা এখানে স্টিয়াটোসিস হওয়ার, সেটা হচ্ছে কি ডিনোভো লাইপোজেনেসিস। এই ডিনোভো লাইপোজেনেসিস হচ্ছে কি যারা বেশি পরিমাণে ফ্যাটি ফুড নেয়, বিশেষ করে ফাস্ট ফুড তারা নেয় এবং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কন্টেনিং খাবার যারা বেশি খায় এবং যারা কার্বোহাইড্রেট বেশি খায়, তাহলে এই কার্বোহাইড্রেট, এক্সেস কার্বোহাইড্রেট এবং এক্সেস ফ্যাট থেকে লিভারে কিছু ইনস্ট্যান্ট কিছু লাইপোজেনেসিস হয়, যেটাকে বলা হয় ডিনোভো লাইপোজেনেসিস। তাহলে লিভারে ফ্যাটি লিভার কিভাবে হচ্ছে, একটা হচ্ছে লাইপোলাইসিস হয়ে ফ্রি ফ্যাটি অ্যাসিড লিভারে ঢুকছে এবং ডিনোভো লাইপোজেনেসিস হয়ে ফ্যাটি লিভার হচ্ছে। তো এখানে দেখা গেছে কি যে ইনসুলিন রেজিস্ট্যান্স, ডায়াবেটিক বা ওবেস পেশেন্টদের 90% ক্ষেত্রেই ফ্যাটি লিভার ডেভেলপ করে। তো এই ফ্যাটি লিভার হওয়ার পরে এখান থেকে খুব বেশি পরিমাণে কিন্তু ন্যাশ বা নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস খুব কমনলি হয় না, সাধারণত 10 থেকে 20% ক্ষেত্রেই ন্যাশ ডেভেলপ করে। তো এখন ন্যাশ বা নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস ডেভেলপ করতে গেলে আমার আরো অনেকগুলো ফ্যাক্টরের প্রয়োজন। তো সেই ফ্যাক্টরগুলো হচ্ছে কি, এগুলোকে একসাথে বলা হচ্ছে মাল্টিপল প্যারালাল হিট। কিভাবে এই ফ্যাটি লিভার থেকে স্টিয়াটোহেপাটাইটিস হচ্ছে, অর্থাৎ ফ্যাটি লিভার সিম্পল স্টিয়াটোসিস থেকে কিভাবে হেপাটোসাইট ইনজুরি হচ্ছে। এখানে যেটা হচ্ছে যে অ্যাডিপোজ টিস্যু থেকে, যে আমি একটু আগেই বলেছি টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 6, বিভিন্ন ধরনের কেমোকাইন, সাইটোকাইন রিলিজ হবে। এরা করে কি ইমিউন সেলকে অ্যাক্টিভেট হবে এবং ফ্যাটি লিভার থেকে ফ্যাটি টিস্যু থেকে অ্যাডিপোকাইন সিক্রেশন কমে যাবে এবং লেপটিন সিক্রেশন বেড়ে যাবে, রেসিস্টিন, ভিসপাটিন এই হরমোনগুলো সিক্রেশন বেড়ে যাবে। এতে করে লাইপোলাইসিস আরো বেশি হবে এবং ফ্রি ফ্যাটি অ্যাসিডটা লিভারে বেশি অ্যাকুমুলেশন হবে। এখানে অ্যাডিপোজ টিস্যু থেকে যে টিএনএফ আলফা এবং ইন্টারলিউকিন 6টা রিলিজ হচ্ছে, এরা করে কি যে সরাসরি হেপাটোসাইটকে স্টিমুলেট করবে এবং হেপাটোসাইটকে ড্যামেজ করবে। এছাড়া আরেকটা হচ্ছে কি, যারা বেশি পরিমাণে হাই ফ্যাট বা বিশেষ করে সুগার, সিম্পল সুগার বা ফ্রুক্টোজ ডায়েট বেশি নেয়, তো এ ধরনের পেশেন্টদের ক্রনিক লিভার ডিজিজ থাকে এবং ক্রনিক লিভার ডিজিজ থেকে তাদের যে গাট যে মাইক্রোবায়োটা, এখানে ডিসবায়োসিস হয়। এখানে ডিসবায়োসিস মানে হচ্ছে কি যে আমাদের নর্মাল যে গাট মাইক্রোবিয়াল ফ্লোরা থাকে তাদের ফাংশনাল, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ একটা অল্টারেশন হয়। অর্থাৎ এখানে একটা ব্যাপার হয় কি যে সিবো বা স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয় এবং যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো দেখা গেছে কি যে সংখ্যা বেড়ে যাচ্ছে এবং নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো তাদের সংখ্যা কমে যাচ্ছে। এই যে একটা অল্টারেশন হচ্ছে গাট মাইক্রোবায়োটার, এটাকে বলা হচ্ছে ডিসবায়োসিস।
এটা সাধারণত যারা হাই ফ্যাট বা ফ্রুক্টোজ ডায়েটে থাকে তাদের ক্ষেত্রে এই ডিসবায়োসিসটা ডেভেলপ করে। তো এই ডিসবায়োসিসের একটা অংশ হচ্ছে কি, যেটা অ্যালকোহলিক লিভার ডিজিজে আমরা দেখে থাকতাম, যে এন্ডোটক্সিমিয়া, অর্থাৎ লাইপোপ্যারাস্যাকারাইড, যেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার একটা পার্ট। তো সেখান থেকে এন্ডোটক্সিনটা রিলিজ হয়ে এরা পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে লিভারে চলে আসে। তো এখানে ডিসবায়োসিস হলেও ক্রনিক নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজেও দেখা যাচ্ছে ডিসবায়োসিস হয়ে এন্ডোটক্সিনটা পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে লিভারে আসে। লিভারে আসার পরে এরা হেপাটোসাইটকে স্টিমুলেট করে, কুপার সেল এবং যে স্টিলেট সেল, এদেরকে সে স্টিমুলেট করলে বিভিন্ন রকমের সাইটোকাইন রিলিজ হয়, যারা হেপাটোসাইটের নেক্রোসিস এবং ইনফ্লামেশনে হেল্প করে। তাহলে এটা গেল আরেকটা রাস্তা যেখানে হেপাটোসাইটের ইনজুরি হচ্ছে। এছাড়া আরো কিছু ফ্যাক্টর কাজ করে, যেমন যেটা ফ্রি ফ্যাটি অ্যাসিড অ্যাকুমুলেশন হচ্ছে লিভারে, এরা করে কি, লিভার সেলের ভিতরে হেপাটোসাইটের ভিতরে অক্সিডেটিভ স্ট্রেস করতে পারে। অর্থাৎ এই যে বেশি পরিমাণে ফ্যাট স্টিমুলেশন হচ্ছে, এই ফ্যাটগুলোকে মেটাবলাইজ করার জন্য মাইটোকন্ড্রিয়াতে আমরা জানি বিটা অক্সিডেশনের মাধ্যমে এই ফ্যাটগুলো মেটাবলাইজ হয়। তো এখানে এই বেশি বেশি ফ্যাট মেটাবলিজম হতে গিয়ে যে মাইটোকন্ড্রিয়াতে এখানে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হচ্ছে, যারা কিনা লিভারের ভিতরে একটা অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করছে। এবং আমরা জানি, আমরা যদি সেল ইনজুরির কথাগুলো মনে রাখি, যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস কি করে, যে সেলের ভিতরে সেল ওয়ালে যেখানে যেখানে লিপিড থাকে, যেমন সেল ওয়াল, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, লাইসোজোমাল মেমব্রেন, এখানে লিপিডগুলোকে পার অক্সিডেশন করে দেয়, এতে করে সেলে ইনফ্লামেশন হবে এবং নেক্রোসিস অথবা অ্যাপোপ্টোটিক পাথওয়েটা অ্যাক্টিভেটেড হবে। তো এছাড়া এই অক্সিডেটিভ স্ট্রেসের আরেকটা কারণ হচ্ছে কি, যে ইনক্রিজ বিটা অক্সিডেশন ইন মাইক্রোজোম। বিটা অক্সিডেশন বেশি হওয়ার মাধ্যমে বেশি বেশি করে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হতে পারে। তো তাহলে একদিক দিয়ে অ্যাডিপোজ টিস্যু লাইপোলাইসিস হয়ে টিএনএফ আলফা এবং ইন্টারলিউকিন 6 রিলিজ হয়ে হেপাটোসাইটকে স্টিমুলেট করছে, আবার হেপাটোসাইটের ভিতরে অক্সিডেটিভ স্ট্রেস হয়ে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হচ্ছে এবং হেপাটোসাইটের ইনজুরি হচ্ছে। এছাড়াও আরো কিছু কারণ আছে, যেমন হেপাটোসাইটের ভিতরে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, আমরা জানি যে এখানে সাধারণত প্রোটিন সিনথেসিস হয়, প্রোটিন ট্রাফিকিং হয়। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রেসও তৈরি হয়। তাহলে কি হয়, যে মিসফোল্ডেড প্রোটিনগুলো অ্যাকুমুলেটেড হয়ে যায় এবং এতে করে হেপাটোসাইটের অ্যাপোপ্টোটিক পাথওয়েটাও অ্যাক্টিভেট হবে। তাহলে একই সাথে এই যে লিভারের সেলে কি হচ্ছে, প্রথমে হচ্ছে স্টিয়াটোসিস, পরবর্তীতে এই স্টিয়াটোসিস থেকে লাইপোটক্সিসিটি হচ্ছে, অক্সিডেটিভ স্ট্রেস হচ্ছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রেস হচ্ছে, মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন হচ্ছে। এই সব কিছু মিলেই এখানে হেপাটোসাইট নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস হওয়ার কারণে এখানে ন্যাশ বা নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস ডেভেলপ করছে। তো সাধারণত দেখা গেছে কি, যে ফ্যাটি লিভার পেশেন্টদের যে 10 to 20% ক্ষেত্রে এই স্টিয়াটো হেপাটাইটিস ডেভেলপ করে। তো আমরা সাধারণত এই স্টেজটাকে আমরা প্রিভেন্ট করতে পারি যদি কেউ ওবেসিটিতে তার লাইফস্টাইল মডিফাই করে, তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, তাহলে হয়তো তার এই ন্যাশ থেকে সে রক্ষা পেতে পারে। তো যখন স্টিয়াটো হেপাটাইটিস ডেভেলপ করে যায়, তার প্রায় 3 to 5% পেশেন্টের দেখা গেছে কি, যে লিভার সেলে ফাইব্রোসিস হচ্ছে বা সিরোসিস হচ্ছে। কিভাবে হচ্ছে ফাইব্রোসিসটা, এটা আমি আগেই বলেছি, যে যখন স্টিয়াটো হেপাটাইটিস হচ্ছে, তখন এখানে লিভার সেলে যে রেসিডেন্ট ম্যাক্রোফেজ, কুফার সেল এবং স্টিলেট সেল, এরা সব অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে এরা যেমন ইনফ্ল্যামেটরি সাইটোকাইন রিলিজ করে, যেমন কুফার সেল থেকে কিছু সাইটোকাইন আসে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট সাইটোকাইন হচ্ছে প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর এবং ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। তো এই ফ্যাক্টরগুলো এরা করে কি, হেপাটিক যে কুইসেন্ট স্টিলেট সেল থাকে এদেরকে অ্যাক্টিভেট করে। তো কুইসেন্ট স্টিলেট সেলের কাজ হচ্ছে, আমরা জানি যখন অ্যাক্টিভেট হবে সে মায়োফাইব্রোব্লাস্টিক সেলে কনভার্ট হবে এবং ফাইব্রোসিসে হেল্প করবে। অর্থাৎ যেসব জায়গায় হেপাটোসাইটের নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস হয়ে ইনজুরি হয়েছে, সে উন্ড হিলিং এর মতোই এইসব জায়গায় সে ফাইব্রোসিস করবে এবং পরবর্তীতে এই ফাইব্রোসিস থেকে কিছু পেশেন্টের সিরোসিস বা হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে। তো আমার মনে হয় সকলে এই প্যাথোজেনেসিসটা একটু বুঝতে পেরেছে। যে মনে রাখতে হবে কি, যে মাল্টিপল প্যারালাল হিটস হাইপোথিসিস অফ ফ্যাটি লিভার ডিজিজ। তো এখন আসি যে কত পার্সেন্ট পেশেন্টের এই কমপ্লিকেশনগুলো হতে পারে। তো বেশিরভাগ ওবেজ এবং ডায়াবেটিস হাইপারটেনসিভ পেশেন্টদের সিম্পল স্টিয়াটোসিস থাকে, তার মধ্যে 15 থেকে 20% ক্ষেত্রেই আমরা ন্যাশ ডেভেলপ বা নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস বা ইনফ্লামেশন হতে পারে। এর 30 to 38% ক্ষেত্রে আমরা ফাইব্রোসিস সিগনিফিকেন্ট থাকতে পারে
এবং 20 বছরের বেশি যদি কারো এই কন্ডিশন থাকে তাহলে তার 5 to 20% ক্ষেত্রে সিরোসিস ডেভেলপ করে এবং সবার শেষে 3 to 5% ক্ষেত্রে হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে। তো এখন আসি আমরা কোন কোন স্টেপে এই যে কমপ্লিকেশনগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি। তো কোনো পেশেন্ট যদি ডিসলিপিডেমিয়া থাকে, তাকে সে হাই ক্যালোরি ইনটেক হিস্ট্রি অথবা তার সেডেন্টারি লাইফস্টাইল থাকে, তাহলে আমরা তার ক্যালোরি মডিফাই করতে পারি, তার লাইফস্টাইল মডিফিকেশন করতে পারি এবং তাকে লিপিড লোয়ারিং ড্রাগস দেওয়ার মাধ্যমে আমরা তাকে তার ডিসলিপিডেমিয়া কারেকশন করতে পারি। যদি কারো ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, যে কারণে তার ফ্যাটি লিভারের সবচেয়ে ইম্পর্টেন্ট বা ফার্স্ট হিটই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, তাহলে আমরা তাকে ইনসুলিন সেন্সিটাইজার ড্রাগ দিতে পারি। পেশেন্ট যদি ওবেস থাকে তাকে আমরা ওবেসিটি থেকে তাকে প্রিভেন্ট করতে পারি অ্যান্টি ওবেসিটি ড্রাগস বা তাকে লাইফস্টাইল মডিফাই করতে পারি। পরবর্তীতে যখন ফ্যাটি লিভার ডিজিজ হয়ে যায় সেখান থেকে স্টিয়াটোহেপাটাইটিস ডেভেলপ করবে, এখানে আমরা তাকে অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়ার মাধ্যমে আমরা ফ্যাটি লিভার থেকে স্টিয়াটোহেপাটাইটিস এই স্টেজটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। কিন্তু যখন স্টিয়াটোহেপাটাইটিস হয়ে থাকে, আমরা আগেই বলেছি যে সিরোসিস এবং হেপাটোসেলুলার কার্সিনোমা এটা হচ্ছে একটা ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর, সো এগুলোকে প্রিভেন্ট করা খুব কঠিন। কিন্তু সেজন্য আমাকে যে ফ্যাটি লিভার স্টেজেই আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। তো এখন আসি যে এই যে ফ্যাটি লিভার, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এটার হিস্টোমরফোলজিক্যাল প্যাটার্ন আমি আলোচনা শুরুতেই বলেছিলাম যে অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এই ডিজিজগুলোর হিস্টোমরফোলজিক্যাল প্যাটার্ন প্রায় একই রকমের। তো এখানেও আমরা বলতে পারি ফ্যাটি লিভার কখন বলবো, যখন মোর দেন 5% হেপাটোসাইটের ভিতরে আমরা ম্যাক্রোভেসিকুলার বা মাইক্রোভেসিকুলার ফ্যাট অ্যাকুমুলেশন পাবো, তাহলে আমরা এটাকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলতে পারি। তো এখানে বলা হচ্ছে যে হিস্টোমরফোলজিক্যালি আমরা এই স্টেজে অ্যালকোহলিক না নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এটা আমরা আলাদা করতে পারবো না, শুধুমাত্র পেশেন্টের হিস্ট্রির মাধ্যমে এটাকে আমরা আলাদা করতে পারবো। তো যখন ন্যাশ বা নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস ডেভেলপ করবে তখন আমরা স্টিয়াটোসিস, তার সাথে ইনফ্ল্যামেটরি সেল অ্যাকুমুলেশন এবং হেপাটোসাইট বেলুনিং এই তিনটা ফাইন্ডিংস পেলে আমরা বলতে পারবো স্টিয়াটোহেপাটাইটিস। তো অনেকদিন যদি লং টার্ম সিকুয়েলি হিসেবে এই ফ্যাটি লিভার বা স্টিয়াটোহেপাটাইটিস যদি কেউ ট্রিটমেন্ট না করে, পরবর্তীতে আমরা মাইক্রোনোডুলার বা ম্যাক্রোনোডুলার সিরোসিস ডেভেলপ করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা রিজেনারেটিভ নোডিউল সারাউন্ডেড বাই ফাইব্রাস টিস্যু। এর থেকে আমরা 8 থেকে 15% পেশেন্টের সিরোসিস ডেভেলপ করতে পারে এবং 1 to 2% ক্ষেত্রে হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে। তো সারা ওয়ার্ল্ডে এই যে একটা গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ যে ফ্যাটি লিভার, তো আমরা এই বিষয়টা খুবই অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে আমাদেরকে এই প্রিভেন্টিভ ফ্যাক্টরগুলো সম্পর্কে অনেক বেশি সচেতন থাকতে হবে। এখানে আমরা বলছি যেটা হেলদি লিভার থেকে 20 to 40% পেশেন্টের ফ্যাটি লিভার ডেভেলপ করতে পারে যদি তার ওবেসিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন এবং সেডেন্টারি লাইফস্টাইল থাকে। তো তাহলে তার স্টিয়াটোসিস ডেভেলপ করতে পারে, সেখান থেকে ন্যাশ বা নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস ডেভেলপ করতে পারে, পরবর্তীতে ফাইব্রোসিস, সিরোসিস এবং হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে। তো এখন আসি আমরা ক্লিনিক্যালি কিভাবে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস ডায়াগনোসিস করব। একটা হচ্ছে লিভার বায়োপসিতে যদি আমরা ফ্যাটি চেঞ্জ থাকি, সাথে ইনফ্লামেশন থাকে, তখন এই স্টেজে আমরা অ্যালকোহলিক হেপাটাইটিসের সাথে হিস্টোমরফোলজিক্যালি আলাদা করা যাবে না, শুধুমাত্র হিস্ট্রির মাধ্যমে আলাদা করা যাবে। এবং কনভিন্সিং এভিডেন্স অফ নেগলিজিবল অ্যালকোহল কনজাম্পশন, অর্থাৎ একটা পেশেন্ট যদি পার ডেতে 20 গ্রামের নিচে অ্যালকোহল কনজাম্পশন করে এবং তার ফ্যাটি লিভার হয়, সেক্ষেত্রে আমরা তাকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলতে পারবো। এবং পেশেন্টের যদি হেপাটাইটিস বি বা সি ইনফেকশনের কোনো সেরোলজিক এভিডেন্স না থাকে, অর্থাৎ তার যদি কোনো ভাইরাল ইনফেকশন না থাকে, কোনো অ্যালকোহল কনজাম্পশনের হিস্ট্রি না থাকে এবং পেশেন্টের ফ্যাটি লিভার থাকে, তাহলে আমরা নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস এটা ডায়াগনোসিস করতে পারবো। তো এখন আসি এই যে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস বা NAFLD, তো এগুলোকে আমরা প্রগনোস্টিক ফ্যাক্টর কিভাবে দেখব বা এগুলোকে আমরা কখন আমরা ট্রিটমেন্টে যেতে হবে, তো এগুলো জানার জন্য আমাদেরকে একটা স্কোরিং সিস্টেম আছে, এটাকে বলা হচ্ছে NAFLD অ্যাক্টিভিটি স্কোর বা ন্যাশ স্কোর। তো এই স্কোর দেখার জন্য আমরা সাধারণত হিস্টোলজিক্যালি 3টা ফাইন্ডিংস দেখে থাকি। একটা হচ্ছে স্টিয়াটোসিস, লোবিউলার হেপাটোসাইটের লোবিউলের ভিতরে যে ইনফ্ল্যামেটরি সেল অ্যাকুমুলেশন এবং হেপাটোসাইটের বেলুনিং।
তো এখানে আমরা যদি স্কোর করি তাহলে যদি আমরা দেখি যে লেস দেন 5% হেপাটোসাইটিস স্টেটোসিস আছে তাহলে স্কোর 0, অর্থাৎ আমরা বলেছি যে ফ্যাটি লিভার বলতে গেলে আমাদের মোর দেন 5% হেপাটোসাইটিস স্টেটোসিস থাকতে হবে। যদি 5 to 33% সেলে স্টেটোসিস থাকে তাহলে আমরা দিব স্কোর 1, 33 থেকে 66% হলে স্কোর 2 এবং মোর দেন 66% হলে স্কোর 3 হবে। অর্থাৎ আমরা বায়োপসিতে লিভার সেলের ভিতরে ফ্যাট অ্যাকুমুলেশনের সংখ্যা অনুযায়ী আমরা একটা স্কোর দিব। হেপাটোসাইটের ভিতরে যে ইনফ্লামেটরি সেল অ্যাকুমুলেশন হচ্ছে সেখানে আমরা যদি ইনফ্লামেশন না থাকে তাহলে স্কোর 0, যদি লেস দেন 2 ফোকাইয়ে আমরা ইনফ্লামেশন পাই তাহলে স্কোর 1, 2 to 4 ফোকাইয়ে ইনফ্লামেটরি সেল প্রেজেন্ট থাকলে স্কোর 2 এবং মোর দেন 4 ফোকাই যদি ইনফ্লামেটরি সেল শো করে তাহলে আমরা দিব স্কোর 3। আর হেপাটোসাইটের যে ব্যালুনিং ডিজেনারেশন হয় সেটাকেও আমরা 0, 1, 2, 3 এভাবে করে আমরা স্কোর করতে পারি। তো এই স্কোরের মাধ্যমে আমরা এই যে ফ্যাটি লিভার ডিজিজের যে প্রগনোসিসটা দেখতে পাচ্ছি যে কতখানি স্টিয়াটোহেপাটাইটিস, কতখানি পেশেন্ট অর্থাৎ যদি হাই স্কোর থাকে এই ন্যাশ স্কোরটা তাহলে আমরা বুঝতে পারবো যে পেশেন্ট সিরোসিস দিকে যাচ্ছে এবং পরবর্তীতে সে তার গ্রিভিয়াস যে কমপ্লিকেশন যেমন হেপাটোসেলুলার কার্সিনোমার দিকে যাচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারবো এবং অ্যাকর্ডিং টু আমরা পেশেন্টকে ম্যানেজ করতে পারবো। তো আমার মনে হয় আজকের এই জটিল আলোচনায় সবাইকে আমি কিছুটা হলেও অ্যালকোহলিক লিভার ডিজিজ এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এই দুইটা জিনিসের প্যাথোজেনেসিসটা বোঝাতে পেরেছি। চেষ্টা করেছি আমি সহজে বোঝানোর। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করলে আমি সেটা উত্তর দিব ইনশাল্লাহ পরের ক্লাসে। আর এর আগে আমি প্রথমে শুরুতেই যে প্রশ্নটা করেছিলাম যে লিভার বায়োপসি ইন্টারপ্রিটেশন ক্লাস যদি কেউ করতে চায় তাহলে আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি লিভার বায়োপসি ইন্টারপ্রিটেশন ক্লাসটা করব এবং পরবর্তী ক্লাসে আমি হেপাটিক এসওএল যে ডিজিজগুলো আছে এগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।